দর্পণে প্রতিবিম্বিত কাঁটা পর্ব 11। এরপর জবানবন্দি দিতে এলেন সত্যপ্রসন্ন দুগার। দীর্ঘদিন তিনি এ বাড়িতে আছেন। রায়বাহাদুরের একান্ত সচিবই শুধু নন, গৃহকর্ত্রী তার বাল্য বান্ধবী। গূঢ় রহস্য কিছু থাকলে তাঁরই জানার কথা, কিন্তু তিনিও কোনো আলোকপাত করতে পারলেন না। হ্যাঁ, দিন দশেক হলো রায়বাহাদুর কিছু অস্থির অন্যমনস্ক ছিলেন বটে, কিন্তু এমন কিছু মারাত্মকভাবে নয়। আত্মহত্যা করার মতো মানসিকতা তাঁর কোনোদিনই ছিল না। ঘটনার দিন সকালেও তিনি সত্যপ্রসন্নর সঙ্গে বসে হিসাবের খাতা পরীক্ষা করেছেন, নানান বৈষয়িক নির্দেশ দিয়েছেন। রাত্রে একজন অতিথি কলকাতা থেকে আসছেন এ কথা সত্যপ্রসন্নকে জানাননি। স্পষ্টই বোঝা যায় সেক্ষেত্রে তিনি দশরথকে সরাসরি নির্দেশটা দিয়েছিলেন। স্টেশনে গাড়ি পাঠানোই শুধু নয়, আউটহাউস সংলগ্ন গেস্ট হাউসের একটি কামরা রমলা স্মিথের ঠিক পাশের ঘরখানায় আগন্তুকদের জন্য প্রস্তুত রাখার নির্দেশও দশরথকে দিয়েছিলেন সরাসরি, একান্ত সচিব সত্যপ্রসন্নের মাধ্যমে নয়। অপরাজিতা যে কার গর্ভজাত এ প্রশ্নটা আদৌ উত্থাপন করলেন না বাসু। হরেন্দ্রনাথও এ বিষয়ে কৌতূহলী নয়, তবে হরেনবাবু হত্যার মোটিভটা খুঁজে বার করার চেষ্টায় তাঁর সেই চিরাচরিত প্রশ্নটা পেশ করলেন। রায়বাহাদুরের অবর্তমানে সম্পত্তিটা কে পাবে? তিনি কি উইল করে রেখেছেন? দুগার বললেন, আগে হ্যাঁ, উইল তিনি করেছেন প্রায় বছর চারেক আগে। আমি সেই উইল করার কথাটা জানি, কিন্তু তিনি কাকে কি দিয়ে গেছেন তা আমি জানি না। হরেন্দ্র প্রশ্ন করেন, উইলের সাক্ষী হবার জন্য তিনি আপনাকে ডাকেননি? আপনি তো তাঁর প্রাইভেট সেক্রেটারি। সত্যপ্রসন্ন জবাব দেবার আগেই বাসু বলেন, প্রথমত হয়তো মিস্টার দুগার একজন বেনিফিশিয়ারি, ফলে তাঁকে সই দিতে ডাকা হয়নি। দ্বিতীয় কথা, উইলে যে সাক্ষী হিসেবে সই দেয় অধিকাংশ ক্ষেত্রে সে জানতে পারে না উইলে কি লেখা আছে। সে শুধু স্বাক্ষর করে যে উইলটা সে সই হতে দেখেছে, তার সামনেই সই হয়েছে, এইটুকুই। হরেন্দ্রনাথ প্রশ্ন করেন, রায়বাহাদুরের অ্যাটর্নিকে উইলটা কে ওর নির্দেশ মতো তৈরি করেছিলেন তা জানেন? জানি, মোহনপুরেরই একজন প্রৌঢ় অ্যাডভোকেট, কলকাতায় প্র্যাকটিস করেন। তার নাম শ্রী লালমোহন বসু। ঘটনাচক্রে তিনি এখন মোহনপুরে। একটু আগেই তিনি ফোন করেছিলেন, জানতে চেয়েছিলেন গুজবটা সত্য কি না। বাসু বলেন, তাকে কি একবার আনা যাবে এত রাত্রে? টেলিফোন করে দেখুন না তিনি শুয়ে পড়েছেন কি না। সত্যপ্রসন্ন বলেন, আজকের রাতটা মোহনপুরে কেউ ঘুমাবে না, সবাই জেগে আছে, যে যার বাড়িতে। আমি ফোন করছি, উনি আধ ঘন্টার ভিতরেই এসে যাবেন। লালমোহনের আসতে যেটুকু দেরি হলো তার মধ্যে ওরা দুজনের জবানবন্দি একে একে নিয়ে নিলেন। প্রথমজন শশীকলা দেবী। তিনি ইতিমধ্যে কিছুটা সামলেছেন। সলিল মিত্রই সাজেশনটা দিল, ওকে যদি আদৌ কিছু জিজ্ঞাসাবাদ করতে চান তাহলে এখনই করে নিন, কারণ তারপর আমি ওকে হেভি সিডেটিভে ঘুম পাড়িয়ে দিতে চাই। অগত্যা শশীকলা দেবী এসে বসলেন স্টাডিতে। বাসু আর হরেনবাবু বসেছিলেন দুটি চেয়ারে। অপরাজিতা তার মাকে নিয়ে এসে বসিয়ে দিল একটা সোফায়। বাসু বললেন, আমরা অত্যন্ত দুঃখিত মিসেস শেঠরায়। আমরা জানি আপনি কি মর্মান্তিকভাবে আহত হয়েছেন। বেশিক্ষণ আপনাকে আটকাবো না, জরুরি দু একটি কথা জেনে নিয়েই আপনাকে ছেড়ে দেব। অপরাজিতা বলল, আমার বোধহয় এখন এখানে উপস্থিত থাকাটা ঠিক হবে না, তাই নয়? বাসু বললেন, সচরাচর নয়, কারণ এরপর আমরা তোমাকেও পৃথকভাবে প্রশ্ন করব। তবে মিসেস শেঠরায় যদি চান। কথাটা উনি শেষ করতে পারলেন না, তার আগেই শশীকলা তাঁর কন্যাকে বলে ওঠেন, তুই যা খুকু, আমি ঠিক আছি। অপরাজিতা ধীর পদে নির্গত হতে বাসু সাহেব কোনো প্রশ্ন উত্থান পতনের আগেই শশীকলা বলে ওঠেন, আপনারা যা যা জানতে চাইবেন আমি সব কথা জানাবো, কিন্তু একটি শর্ত সাপেক্ষে। শর্ত সাপেক্ষে?
কী শর্ত মিসেস শেট্রায়? কথা দিন আপনারা ওই হতভাগ্য মানুষটার দেহ পোস্টমর্টেম মানে কাটাছেঁড়া উদ্গত কান্নায় বাকি কথাটা শেষ করতে পারলেন না। হরেন্দ্র বিহ্বলভাবে বাসু সাহেবের দিকে তাকালেন। তিনি বললেন, আপনি মনকে শক্ত করুন শশীকলা দেবী। যদি নিঃসন্দেহে প্রমাণিত হয় যে রায়বাহাদুর আত্মহত্যা করেছেন, তাহলে আমরা নিশ্চয়ই কোনো কাটাছেঁড়া করব না। রাত পোহালে কাল সকালে সারা মোহনপুরের মানুষ মহাসবের অনুগমন করে তাকে শেষ বিদায় জানাবে। ওর মুখটা দুহাতে ঢাকা ছিল। ধীরে ধীরে হাত দুটি সরে গেল। বিহ্বলভাবে উনি জানতে চান, মানে আত্মহত্যা ছাড়া আর কি হতে পারে? জানি না, আমরা সেটা জানি না, এখন খুঁজছি। কেন তিনি আমাকে জরুরি টেলিগ্রাম করে? জরুরি টেলিগ্রাম? বাসু পকেট থেকে চিঠি আর টেলিগ্রাম বার করে শশীকলার হাতে দিলেন। অনেকক্ষণ ধরে তিনি তা দেখলেন। নিঃশব্দে ফেরত দিয়ে বললেন, আমি এর বিন্দু বিসর্গও জানতাম না। তবেই দেখুন, কোনো একটা গভীর সমস্যা তাঁকে প্রচণ্ডভাবে খোঁচাচ্ছিল। তিনি সে কথা আপনাকে বা তাঁর একান্ত সচিব ওই মিস্টার দুগারকে পর্যন্ত জানাননি। তথ্যটা এতই গোপন রাখতে চেয়েছিলেন তিনি। অথচ আমি এসে পৌঁছনোর 10-15 মিনিট আগে তিনি এভাবে... শশীকলা সোজা হয়ে উঠে বসলেন। বেশ একটা পরিবর্তন হলো তাঁর মুখমণ্ডলে। দৃঢ়ভাবে বললেন, সেক্ষেত্রে আমি আমার শর্তটা প্রত্যাহার করে নিচ্ছি। আপনারা যা ভালো বোঝেন করুন। এবার হরেন্দ্রবাবুই সেই প্রশ্নটা উত্থাপন করেন। আমরা শুনেছি রায়বাহাদুর 2 বার বিবাহ করেন, তাই জানতে চাইছি আপনি কি অপরাজিতার গর্ভধারিণী না বিমাতা? শশীকলা স্থিরভাবে বললেন, প্রশ্নটা বাসু সাহেবকে করবেন, উনি জানেন। এখানে এসে আমাদের দেখা মাত্র যখন উনি আমাদের নাম ধরে ডাকতে শুরু করেন, তখনই আমি বুঝতে পেরেছিলাম যে সুকৌশলীকে আমরা যা জানিয়েছিলাম তা ওর জানা। বাসু বললেন, আই অ্যাডমিট। হ্যাঁ, অতীতের সেসব কথা এবং সাম্প্রতিক কিছু অতীত কথা আমার জানা। তাই জানতে চাইছি, দর্পণে প্রতিবিম্বিত কাঁটাটা কি এতই তীব্র ছিল যে উনি আত্মহত্যা করে বসবেন? শশীকলা চোখ তুলে বাসু সাহেবকে একবার দেখে নিয়ে বললেন, আমার তা মনে হয় না। হ্যাঁ, আঘাত সে পেয়েছিল। যখন আমি সন্ধান নিয়ে ওকে জানালাম যে অতসী পুলিশ এনকাউন্টারে মারা গেছে, বাধা দিয়ে হরেন্দ্রবাবু বলে ওঠে, কে অতসী? সে কে? পুলিশ এনকাউন্টার মানে? বাসু এদিকে ফিরে বললেন, প্লিজ মিস্টার দত্ত, আপনাকে পরে আমি সব কথা জানাবো। আপাতত অল রাইট স্যার। দত্ত সামলে নিলেন নিজেকে। বাসু শশীকলার দিকে ফিরে বলেন, অতসীর মৃত্যু সংবাদে রায়বাহাদুর বিচলিত হয়েছিলেন, এ কথাই কি বলতে চান? আগে হ্যাঁ, পুরুষোত্তম দাস শেঠজির সঙ্গে নিজেকে তুলনা করে ও একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগছিল। পুলিশের হাঙ্গামার ভয়ে ও সমুর বউকে স্বীকার করে নিতে পারেনি, কিন্তু 200 বছর আগে সহায় সম্বলহীন পুরুষোত্তম দাসজি মির্জাফরের ভয়ে ও জাতীয় ব্যবহার করেননি। এটাকেই আমি দর্পণে প্রতিবিম্বিত কাঁটা বলতে চেয়েছিলাম। বাসু জানতে চান, অতসীর মৃত্যুর কথা উনি কতদিন আগে জেনেছেন? সে তো বহুদিন আগে, ধরুন 1.5-2 বছর। কেন? তাহলে এতদিন পরে সেটা ওর আত্মহত্যার কারণ হতে পারে না। নিশ্চয়ই নয়। তাহলে অন্য কোনো হেতুর কথা আপনি আন্দাজ করতে পারেন কি? মহিলা নিঃশব্দে দুদিকে শিরশ্চালন করে অক্ষমতা জানালেন। বাসু বললেন, একটা কথা মিসেস শেঠরায়, অনেকেই বলছেন প্রায় মাসখানেক হলো রায়বাহাদুরের চরিত্রে একটা পরিবর্তন হয়েছিল। তিনি প্রায়ই চিন্তামগ্ন থাকতেন,
গম্ভীর হয়ে গেছিলেন। দাবা খেলা বন্ধ করেছিলেন, এমনকি পুকুরে স্নান করতেও যেতেন না। এই পরিবর্তনের কোনো সম্ভাব্য হেতুর দিকে আপনি আমাদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন না? আপনি কি কিছুই টের পাননি? শশীকলা ধীরে ধীরে বললেন, হেতুটা আমি জানি, কিন্তু তার সঙ্গে ওর এই দুর্ঘটনাজনিত মৃত্যু সম্পর্ক বর্জিত। তা হোক, আপনি যেটুকু জানেন তা বলুন। খুকুর ওই থিয়েটার করাটা ও পছন্দ করতো না, কিন্তু খুকু তো 2-3 বছর হলো তা করছে। ইদানিং ওই ছেলেটি কামাল রহমানের সঙ্গে খুকু একটু বাড়াবাড়ি রকম মেলামেশা করছিল। ওরা দুজন স্টেজে হিরো হিরোইন সাজে, তাই ও ভয় পেয়ে যায়। বাসু বললেন, ধন্যবাদ। এতক্ষণে বোঝা গেল রায়বাহাদুরকে কিসে খোঁচাচ্ছিল। জিতা হয়তো বেজাতে বিয়ে করে বসবে, তাই না? আমার তাই আন্দাজ। বাসু বললেন, সেক্ষেত্রে আপনি বিশ্রাম নিতে যান। আমরা আপ্রাণ চেষ্টা করব যাতে পোস্টমর্টমটা এড়ানো যায়। এরপর জবানবন্দি দিতে এলেন ডক্টর মিস রমলা স্মিথ। বাঙালি, রং খুব ফর্সা, নামেই বোঝা যায় অ্যাংলো ইন্ডিয়ান। সোফায় বসতে বসতে বললেন, অহেতুক একটা বিশ্রী ব্যাপারে জড়িয়ে পড়লাম এখানে এসে। হরেন্দ্রনাথ বলেন, জড়িয়ে কিছুই পড়েননি। পাশের ঘরে একটা লোক আত্মহত্যা করলে বিড়ম্বনা কিছুটা হয়ই। আপনি কতদিন এসেছেন এখানে? প্রায় 3 মাস আগে। বছর 3 আগে এসেও প্রায় মাসখানেক ছিলাম, এবার এসেছি মাস 3। রায়বাহাদুরকে আপনি শেষ কখন দেখেন? ডক্টর স্মিথ ম্লান হেসে বললেন, আপনাদের পুলিশি এনকোয়ারির ভাষায় আমি সম্ভবত দ্য লাস্ট পারসন টু সি হিম অ্যালাইভ। তার মানে? আমার সঙ্গে তার শেষ সাক্ষাৎ ঠিক 7:30 ওর স্টাডিতে। তারপর বোধহয় ওকে জীবিত অবস্থায় আর কেউ দেখেনি, যদি না কোনো কাজে দশরথ ও ঘরে গিয়ে থাকে 7:30টার পরে। ঠিক 7:30 কী করে বুঝলেন? ঘড়ি দেখেছিলেন? না, রাত নিস্তব্ধ ছিল। বৈঠকখানার বড় ঘড়িটায় জলতরঙ্গের শব্দ হতেই বুঝতে পারি 7:30 বাজল। ইনফ্যাক্ট রোজই সন্ধে 6টা থেকে 7:30 আমি ওর সঙ্গে স্টাডিতে কাজ করি। আজও করেছি। কী কাজ? উনি একটা আত্মজীবনী লিখছিলেন। তার প্রথম 20-22 পাতা ওর নিজের হস্তাক্ষরে, তারপর আমার হাতের লেখা। উনি মুখে মুখে বলে যেতেন, আমি সেটা সাজিয়ে গুছিয়ে লিখে ওকে দেখাতাম। সারা জীবন লেখাপড়া বিশেষ করেননি। লং হ্যান্ডে আত্মজীবনী লেখা তার কর্ম নয়। অথচ ইচ্ছা আছে, অর্থ আছে। ফলে পৃষ্ঠা পিছু উনি আমাকে 15 টাকা সম্মান দক্ষিণা দিতেন। আজও সন্ধ্যাবেলা এসে কাজ করে গেছি। 7:30টার সময় যখন উঠে পড়ি, তখন হঠাৎ উনি আমাকে রাত 9টার সময় ডিনারে নিমন্ত্রণ করেন। আমি জানতে চেয়েছিলাম, হঠাৎ নৈশাহারের নিমন্ত্রণ? উনি জবাবে বলেছিলেন, কলকাতা থেকে ওর একজন গেস্ট আসবেন, সেই জন্যই তাঁর সঙ্গে আলাপ করিয়ে দিতে চান। তাই বাসু সাহেবকে দেখে আমি খুব বেশি চমকে যাইনি। হরেন্দ্রবাবুর প্রশ্নের জবাবে ডক্টর স্মিথ জানালেন যে প্রথম দিকে পূর্বপুরুষদের বিষয়ে রায়বাহাদুরের খুবই আগ্রহ ছিল, বিশেষ করে বংশের প্রথম পুরুষ মোহনলালের সম্পর্কে। কিন্তু ইদানিং সেই উৎসাহটা ওর স্তিমিত হয়ে গিয়েছিল। হেতুটা কী তা উনি আন্দাজ করতে পারেননি। ডক্টর স্মিথের মতে রায়বাহাদুর ছিলেন অত্যন্ত রাশভারী মানুষ, হামবড়াইভাবে টইটুম্বুর, মেগ্যালোম্যানিয়াক। উনি যখন বিদায় নিয়ে চলে যান সন্ধ্যা 7:30টার সময়, তখন তাকে বিষণ্ণ দেখাচ্ছিল। ওর মনে হয়েছিল মাসখানেক রায়বাহাদুর বেশ অন্যমনস্ক হয়ে পড়েছেন। কোনো একটা সমস্যা তাকে খোঁচাচ্ছিল।
কিন্তু উনি যে আত্মহত্যা করতে যাচ্ছেন এমনটা মনে হয়নি। হরেন্দ্র ধন্যবাদ জানিয়ে বললেন, আমার আর কিছু জিজ্ঞাস্য নেই। আপনি স্যার কিছু প্রশ্ন করবেন? বাসু বললেন, হ্যাঁ। দেখুন ডক্টর স্মিথ, আমরা রাত 9টা নাগাদ যখন সদলবলে বৈঠকখানা থেকে স্টাডি রুমে যাচ্ছিলাম, তখন সবার সামনে ছিল দশরথ, আমি তারপর। দলে সবার পিছনে ছিলেন আপনি। ওই সময় প্যাসেজের আয়নার ভিতর দিয়ে দেখতে পেয়েছিলাম আপনি মেঝে থেকে কিছু কুড়িয়ে নিলেন। জিনিসটা কি? রমলা বললেন, আমার ঘরের চাবির রিংটা। ওটা হাত থেকে পড়ে গিয়েছিল। কেন বলুন তো?